এডুকেটামের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তোমরা রাজ্যের যে গ্রুপ সি আর গ্রুপ ডি পরীক্ষা আশা করি খুব ভালোভাবেই দিয়েছো এবং কমেন্ট করেও তোমরা জানিয়েছো তোমাদের মার্কস কত কার কী আসছে। এবার তোমাদের পরবর্তী লক্ষ্য কী হওয়া উচিত? সামনের যে পরীক্ষা আসছে, ধরো সামনে তোমাদের সেন্ট্রালের বেশ কিছু পরীক্ষা আছে, এনটিপিসি, গ্রুপ ডি, রাজ্যের মানে রেলের যে গ্রুপ ডি, সেই গ্রুপ ডি পরীক্ষা আসছে। তোমরা যেটা যেটা ফিল আপ করেছো, দেখো সব সিলেবাসে কিন্তু কিছু জিনিস কমন আছে। তো ম্যাথমেটিক্স আছে, রিজনিং আছে, জিকে আছে, কিছু জিনিস তো কমন আছে। তো যে কোনো একটা দুটো পরীক্ষা তোমাদের যে টার্গেটেবল যে পরীক্ষাগুলো, সেই পরীক্ষাগুলোকে টার্গেট দিয়ে তোমরা এখন থেকেই কিন্তু একেবারে মনোনিবেশ করে ফেলো, মানে একেবারে আদা জল খেয়ে লেগে ফেলো। ক্লিয়ার? তো আমাদের এডুকেটাম চ্যানেলও তোমাদের সাথে অবশ্যই তোমাদের এই যাত্রায় অবশ্যই সায় দেবে। ওকে, তো দেখো আমরা যেটা শুরু করতে চলেছি, এবার যেটা শুরু করছি, তোমাদের অনেক অনুরোধে তোমরা অনেক কমেন্ট করেছো যে স্যার যে আরআরবি গ্রুপ ডির একটা সেশন শুরু করুন, যেখানে বিভিন্ন জিনিস সম্পর্কে আপনারা পড়ান এই বিষয়টা। তো তোমাদের কথা ভেবে আমরা আরআরবি গ্রুপ ডি যে প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা যে টপিক, সেই প্রত্যেকটা টপিকের উপর আমরা প্র্যাকটিস সেট আনতে চলেছি, আমাদের বিভিন্ন স্যারেরা তার উপর আনতে চলেছে। এবং আমি যে আজকে তোমাদের করাবো 20টা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা জানো যে আরআরবি গ্রুপ ডি যারা টার্গেট করছো, আরআরবি গ্রুপ ডি চাকরিটা যাদের পেতেই হবে, তারা জানো যে কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকের গুরুত্ব কত আছে, 20 মার্কসের। তার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। যদি তুমি পিছনের সাল প্রিভিয়াস ইয়ারে দেখো, সেখানে দেখবে 20 মার্কসের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্সেন্টেজ বা হেভি ওয়েট যেটা বলে, তো সেটা কতখানি আছে। তো তোমরা একদম গ্রুপ ডি পরীক্ষার সবেমাত্র তোমার ফর্ম ফিল আপ শেষ হয়েছে, সামনে এখনও তুমি 2 থেকে 3 মাস তো মিনিমাম সময় পাচ্ছ। সেই 2 থেকে 3 মাসের মধ্যে তোমরা একেবারে মনোনিবেশ করে ফেলো, জোর কদমে লেগে পড়ো আমাদের সাথে। প্লাস তোমরা নিজেদের একটা চাকরি পাক্কা করতে তোমরা কিন্তু একেবারে কাজে লেগে পড়ো, আমরা তোমাদের সাথে আছি। তো এই তোমাদের সিলেবাসটাকে বলে নিই, তোমরা যারা আরআরবি গ্রুপ ডিকে এবছর সিরিয়াসলি নিচ্ছ 2026-এ, তাদের জন্য সিলেবাসটা একটু জানিয়ে দিই। যে ম্যাথামেটিক্সের ওপর 25টা কোশ্চেন থাকবে 25 মার্কসে। ক্লিয়ার? আচ্ছা, বাকি দেখো ম্যাথামেটিক্সের ওপর 25 মার্কসের রয়েছে। আচ্ছা, তারপরে জেনারেল ইন্টেলিজেন্সের 30 মার্কসের 30টা কোশ্চেন থাকবে। জেনারেল সায়েন্সের ওপর 25 মার্কসের 25টা কোশ্চেন থাকবে। খুব ইম্পর্টেন্ট কিন্তু গ্রুপ ডিতে মেন ফ্যাক্টর কিন্তু এই জেনারেল সায়েন্স একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সবগুলোই আমাদের দরকার, বাট জেনারেল সায়েন্স একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। আচ্ছা, এর পাশাপাশি কি রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স, যার হচ্ছে 20 মার্কসের, যেটা আমি করাবো। ক্লিয়ার? আর আমাদের চ্যানেলে আর কি আসবে স্যার, আমাদের চ্যানেলে জিকে ম্যারাথনও শুরু হবে, জিকে ম্যারাথন, যেখানে 50টা করে কোশ্চেন আনা হবে। তোমরা সব ক্লাসগুলোই কিন্তু ফ্রিয়ে পাবে, সব ক্লাস আমাদের ফ্রি ক্লাসে আসবে। তোমরা শুধু আমাদের ক্লাসগুলোকে ফলো করতে থাকো এবং নিজেদের টার্গেট সেট করে পড়াশোনা করো। রাজ্যের আরআরবি গ্রুপ ডির পরীক্ষাটা আমাকে ক্র্যাক করতে হবে। ক্লিয়ার? এই হচ্ছে তোমাদের 100 মার্কসের পরীক্ষা এবং প্রত্যেকটা জিনিস পুরো কত কত মার্কসের দেওয়া আছে আমরা বলে দিয়েছি, তোমরা লেগে পড়ো আজ থেকেই। চলো, এরপরে যদি আমরা দেখি, সিলেবাস তোমাদের দেখিয়ে দিলাম। আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, সেই ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে তোমরা যদি যুক্ত হতে চাও, তোমরা যুক্ত হয়ে যাবে ডিজিটাল প্ল্যাটফর্মে, টেলিগ্রামের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আর এই যে ভিডিওটা, এই ভিডিওর পিডিএফ আমাদের টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দেওয়া হবে, আপলোড করে দেওয়া হবে। তো তোমরা সেখান থেকে পিডিএফটা নিয়ে নেবে। ক্লিয়ার? আচ্ছা, আর এই ভিডিওটা দেখার পর তোমাদের কার কী মন্তব্য, তোমরা আর কী কী বিষয়, এই বিষয়ের ক্লাস চাও, তোমরা আর কী কী চাইছো, তোমরা সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। তার উপর ভিত্তি করে আমরা আমাদের শিডিউল সাজাবো। চলো, আজকে জাস্ট ইন্ট্রোডাকশান দিলাম, আরআরবি গ্রুপ ডির উদ্দেশ্যে জাস্ট একটা ইন্ট্রোডাকশান দিলাম, একটু বেশি ইন্ট্রোডাকশানটা হয়তো হয়ে গেছে। চলো আমরা ডাইরেক্ট এবার কোয়েশ্চেনে চলে আসি। চলো, আজকের কোয়েশ্চেন কী আছে একটু দেখে নিই। তো কোয়েশ্চেন যদি দেখি দেখো নাম্বার 1 আজকের কি কোয়েশ্চেন দেখো, জেনারেল অ্যাওয়ারনেস যেটা, তার মধ্যে বলেছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্ব সর্বাধিক রয়েছে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নও আমি রেখেছি, পাশাপাশি আমি কিন্তু স্ট্যাটিক জিকে বা আদার্স যে জিকে, সেই পোর্শনের থেকেও কোশ্চেন আমি রেখেছি। তো আজকে 20টা কোশ্চেনের মধ্যে তোমরা সব মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা করো। নেক্সট দিন থেকে আমরা এটাকে আরও টার্গেটেবল তোমাদের মতো করে নিয়ে আসবো। দেখো 1 নম্বর কোশ্চেন কি, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন প্রিমিয়াম পেট্রোল স্পিডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? প্রশ্নটা দেখে কি বুঝতে পারছো, এটা সম্পূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন। তো সেখানে একজন অ্যাম্বাসেডার নিয়োগ করা হয়েছে, 4টে অপশান, হিমা দাস, অম্লান বরগোহাইন আর নীরজ চোপড়া, নাকি দ্যুতি চাঁদ। 4টে অপশান রয়েছে। এবার স্যার ব্যাপারটা কি বলি, স্যার উত্তরটা কি হবে? উত্তরটা যেটা হবে, অপশান সি যারা উত্তর করবে তারা একদম ঠিক করবে, নীরজ চোপড়া হবে প্রশ্নের সঠিক উত্তর। এবার এর পাশাপাশি অন্য অপশানগুলো, যেমন অ্যাজ ইউজুয়াল, তোমরা জানো আমরা অ্যাজ ইউজুয়াল অন্য অপশানগুলোকেও আলোচনা করে দেবো। তার আগে স্যার ব্র্যান্ড অ্যাম্বাসেডার বিষয়টা কি না, ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছে জেনারেলি কোনো একটা কোম্পানি বা কোনো একটা সংস্থা যখন নিয়োগ করে, মানে কি না, সেই কোম্পানিটার যে ব্র্যান্ড ভ্যালু, তার যে প্রচার প্রসার,
প্রসার সেটা বাড়ানোর জন্য সেটাকে নিয়োগ করা হয়, কোনো একজন ব্যক্তিকে নিয়োগ করা হয়। কোন ব্যক্তি হয়? সেই ব্যক্তি হতে পারে কোনো সেলিব্রিটি, হতে পারে কোনো স্পোর্টস জগৎ থেকে, সিনেমা জগৎ থেকে, তোমরা দেখেছো সেটা। তো কেন এই কোম্পানিটার, এই যে বিপিসিএল যে কোম্পানিটা আছে, তো বিপিসিএল এই কোম্পানিটার কি হয়, হাই প্রচার, হাইপ এইসব বাড়ানোর জন্য, কোম্পানির প্রচারের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডার, তো এটা নিয়োগ করা হয়ে থাকে। এটা চেঞ্জেবল, সবসময় চেঞ্জেবল। তো এখন যাকে নিয়োগ করা হয়েছে তিনি হচ্ছেন নীরজ চোপড়া। নীরজ চোপড়ার সম্পর্কে তোমরা সবাই জানো যে 2020 যে অলিম্পিক গেল, সেই অলিম্পিকে তিনি কি পেয়েছিলেন, গোল্ড পেয়েছিলেন, গোল্ড ইন্ডিয়ার তরফ থেকে। তো উত্তর হচ্ছে এখানে সি হবে। বাকি অপশানগুলো দেখো, বাকি অপশান হচ্ছে হিমা দাস, ইনি একজন অ্যাথলেটিক্স, একজন অ্যাথলেটিক্স, ক্লিয়ার। তো এনাকে কি বলা হয় বলো তো, ধিং এক্সপ্রেস, এটাও মনে রাখো, ধিং এক্সপ্রেস, ক্লিয়ার। হিমা দাস অ্যাথলেটিক্স, ধিং এক্সপ্রেস। আচ্ছা, ইনিও একজন ন্যাশনাল লেভেলের একজন অ্যাথলেটিক্স, ক্লিয়ার। আর দুটি চাঁদ, ইনি তো তুমি জানো অ্যাথলেটিক্স তো অবশ্যই, এবং অর্জুন পুরস্কার প্রাপ্ত, অ্যাথলেটিক্স তো বটেই এবং অর্জুন পুরস্কার প্রাপ্ত। তাহলে বাকি অপশানগুলো থেকেও আমি বাকি অপশানটা আলোচনা করে দিলাম। চলো অপশান সি এখানে উত্তর হবে, রাইট অ্যান্সার। আজকে 2 নম্বর কোয়েশ্চেন আসবে, একটু দেখো ছবিটা একটু দেখে নাও। নীরজ চোপড়াকে তোমরা, আবার নীরজ চোপড়া সম্পর্কে, ছবি সম্পর্কে তোমরা সকলেই পরিচিত। এই হচ্ছে তেনার ছবি, দেখো সেই অলিম্পিকেরই সম্ভবত একটা ছবি দেওয়া আছে এখানে, ক্লিয়ার। চলো আমরা যাব হচ্ছে আজকে 2 নম্বর কোয়েশ্চেনে। তো 2 নম্বর কোয়েশ্চেনটা একটু দেখে নাও। 2011 সালের জনগণনা অনুযায়ী নিচের কোন দেশটি শীর্ষ 10টি জনবহুল দেশের মধ্যে অন্তর্ভুক্ত নয়? দেখেই কি মনে হবে বলো তো 2011 সালের জনগণনা মানে প্রিভিয়াস কোশ্চেন, কিন্তু না। কোশ্চেনটা দেখো, যেহেতু আমরা রেলের গ্রুপ ডি দিতে যাবে, এটা অন্যান্য কোনো পরীক্ষা নয়, রেলের গ্রুপ ডি, খুব সিরিয়াসলি নাও বিষয়টা। তো সেখানে কিন্তু কোশ্চেন এরকম স্ট্রেট ফরওয়ার্ড তোমাকে নাও দিতে পারে, তোমাকে একটু ডেপথে পড়তে হবে, ক্লিয়ার। তো দেখো জনবহুল দেশের মধ্যে বলছে যে 2011 সালের জনগণনা, সেই অনুসারে যে 4টে অপশান দেওয়া আছে, পাকিস্তান, জাপান, নাইজেরিয়া এবং কানাডা, এই 4টি দেশের মধ্যে কোনটা জনবহুল দেশের তালিকায় পড়ে না? এইটা খেয়াল করবে, নয়, জনবহুল দেশের তালিকায় পড়ছে না, ক্লিয়ার। 4টে অপশান। এবার দেখো আমাদের যে পাশের দেশ, যে প্রতিবেশী দেশ আছে পাকিস্তান, সেটা সম্পর্কে আমি যেমন ইনফরমেশান জানি, আশা করি তোমরা আমার থেকে ভালো ইনফরমেশান জানো, ক্লিয়ার। তো পাকিস্তান কি স্যার হবে? হবে না, কারণ জানো ওদের সংস্কৃতি অনুসারে এটা জনবহুল, এই বিষয়টার সঙ্গে ওরা যাচ্ছে না। আচ্ছা, এবার স্যার জাপান, নাইজেরিয়া, কানাডা এর মধ্যে উত্তর হতে পারে, একদম হতে পারে। তাহলে উত্তর কি হবে এখানে? বলছে জনবহুল দেশের মধ্যে পড়ে না, তাহলে উত্তর হবে অপশান ডি, কানাডা এখানে উত্তর হবে, রাইট অ্যান্সার কানাডা। কেন স্যার? না তোমরা জানো যে কানাডা হচ্ছে আয়তনের দিক থেকে সেকেন্ড, ভালো করে শুনবে, আয়তনের দিক থেকে হচ্ছে কানাডা সেকেন্ড। ফার্স্ট কে স্যার? ফার্স্ট হচ্ছে রাশিয়া। আয়তনের দিক থেকে সবথেকে বড় দেশ যেটা সেটা রাশিয়া, সেকেন্ড পজিশনে হচ্ছে কানাডা। অথচ দেখো কানাডা কিন্তু জনবহুল দেশ নয় অ্যাকর্ডিং টু 2011 তার যে সেন্সাস, সেই অনুসারে কানাডার যদি এখন লোক সংখ্যা দেখো, মানে আজকের দিনে বা কাছাকাছি যদি লোক সংখ্যা দেখো, এখন হচ্ছে লোক সংখ্যা মাত্র 4 কোটি। এখনের লোক সংখ্যা 4 কোটি, আমি 2011 কথা বলছি, মানে আরও কম ছিল। তো এখনের লোক সংখ্যা 4 কোটি, আর সেখানে পশ্চিমবঙ্গের লোক সংখ্যা 10 কোটি, তাই না? তাহলে গোটা কানাডা দেশ মিলে হচ্ছে 4 কোটি, আর পশ্চিমবঙ্গে একাই 10 কোটি, তো 10 কোটির ওপর। তো এই হচ্ছে কানাডা জনবহুল দেশের মধ্যে পড়ছে না, অফকোর্স এটা হবে, কিন্তু আয়তনের দিক থেকে সেকেন্ড। বাকি অপশানে একটু দেখবো। পাকিস্তান স্যার, পাকিস্তান 2011 অনুযায়ী 6 নম্বর পজিশনে ছিল জনবহুল এই বিষয়টার থেকে। জাপান ছিল কত নম্বরে স্যার? জাপান ছিল 10 নম্বরে, এবং নাইজেরিয়া ছিল 7 নম্বরে। মানে 2011 হিসাবে পাকিস্তান জনবহুলের দিক থেকে 6-এ, নাইজেরিয়া 7-এ, জাপান 10-এ ছিল, কানাডা কিন্তু টপ 10-এর মধ্যে নয়, সেই জন্য উত্তর হবে কানাডা, ক্লিয়ার। কিন্তু 2011 হিসাবে সবথেকে বেশি জনসংখ্যা তখন কোন দেশ ছিল বলো তো? তখন ছিল চীন, আর ভারত ছিল সেকেন্ড পজিশনে। এখন গল্পটা উল্টো হয়ে গেছে, এখন প্রথম পজিশনে ভারত, সেকেন্ড পজিশনে চীন চলে এসেছে, ক্লিয়ার। আমি অনেকগুলো ইনফরমেশান বললাম, উত্তর এখানে কি অপশান ডি হবে, ক্লিয়ার। চলো আজকের 3 নম্বর কোশ্চেন কি বলছে। 3 নম্বর কোশ্চেন বলছে নিচের কোনটি 16টি মহাজনপদগুলির মধ্যে একটি আবারও নয়, ক্লিয়ার। তো ষোড়শ মহাজনপদ যারা পড়েছো, ইতিহাসে যারা পড়েছো, কারণ ইতিহাসও তোমাদের পড়তে হবে, জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে রয়েছে। তো জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে দেখো এই জিনিসটাও কিন্তু একটা রয়েছে, স্ট্যাটিক ফ্যাক্ট এগুলো। তো 16টা মহাজনপদগুলোর মধ্যে কোনটা নয়? কৌশল, অঙ্গ, কুরু নাকি কামরূপ, কোনটা নয় এখানে, তাই তো? তাহলে উত্তর কি হবে স্যার? না উত্তর তোমরা দাও, উত্তর যেটা হবে, উত্তর হচ্ছে ডি, কামরূপ। কামরূপ হচ্ছে ষোড়শ মহাজন পদের মধ্যে পড়ে না। কেন না? কামরূপেরই বর্তমান নাম তুমি বলতে পারো আসাম রাজ্য। আসাম রাজ্য তো জানো, অসম, তো আসাম রাজ্যটাই আগে নাম ছিল কামরূপ, তো এটা তো এখানে পড়ছে না। বাকিগুলো পড়বে 16টা মহাজন পদের মধ্যে। কৌশল, যার রাজধানী ছিল কোথায়? শ্রাবস্তি।
কোশলের রাজধানী ছিল কোথায়? শ্রাবস্তী। অঙ্গ, অঙ্গ কোথায় শুনে থাকবে? মহাভারতে অঙ্গরাজ কর্ণের নাম শুনে থাকবে, যারা মহাভারত টুকটাক পড়েছো দেখেছো তো সেখানে শুনে থাকবে। তো অঙ্গ, অঙ্গর ক্যাপিটাল ছিল কোথায়? না সেটা হচ্ছে চম্পা। ক্লিয়ার? আর কুরু, কুরু রাজ্য ধৃতরাষ্ট্র নাম শুনেছো, তো সেখানে হচ্ছে ইন্দ্রপ্রস্থ, এর রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ। ক্লিয়ার? এই হচ্ছে বাকি যে ষোড়শ মহাজন পদগুলোর প্রত্যেকটা রাজধানী আমি লিখে দিলাম। উত্তর কি হবে এখানে? ডি, কারণ কামরূপ যেটা বর্তমানে সেটা আসাম রাজ্যের মধ্যে পড়ছে। আর ষোড়শ মহাজন পদগুলো প্রত্যেকটাই ছিল নর্থ ইন্ডিয়ার মধ্যে, যদিও কামরূপটা তখন ছিল না বা কামরূপটা ওর মধ্যে ইনক্লুডেড নয়। ক্লিয়ার? আশা করি বোঝাতে পারলাম। চলো আজকের 4 নম্বর কোশ্চেনে আসি। 4 নম্বর কোশ্চেন বলছে নিচের কোন নৃত্যশিল্পী ওডিসি নাচের সাথে যুক্ত? দেখো এইগুলো হচ্ছে শিল্প সংস্কৃতি, আর্ট, এইসব কালচার থেকে তোমাদের কোয়েশ্চেন আসে। তো এরকম নাচের সঙ্গে যুক্ত, গানের সঙ্গে যুক্ত, ইনস্ট্রুমেন্টের সঙ্গে যুক্ত এরকম ব্যক্তিত্বদের নাম কিন্তু পরীক্ষায় আসে, ডাইরেক্টলি তুলে দিয়েছে। প্রিভিয়াস ইয়ার তোমরা যদি ফলো করো দেখতে পাবে। এখানে বলেছি যে ওডিসি নৃত্যের সঙ্গে যুক্ত 4টে নাম তোমরা নিশ্চয় করে পড়ে নিয়েছো। এবার পড়ে নিয়ে বলো প্রশ্নটা কি একবারে তুমি যেগুলো সোজা সোজা নাম জানো সেইগুলোর মধ্যে অপশানে উত্তর হবে? হবে না। তোমাকে একটু ডেপথে না পড়লে তুমি জানতে পারবে না উত্তর কি হবে। দেখো 4টে অপশান: শোভনা নারায়ণ, বীরজু মহারাজ, সুজাতা মহাপাত্র, নাকি রুক্মিণী দেবী বা রুক্মিণী দেবী। 4টে দিয়েছে তোমার অপশান। তো উত্তর কি হবে? তোমরা উত্তরটা করো। উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে অপশান সি। অপশান সি হবে এখানে রাইট অ্যান্সার। সুজাতা মহাপাত্র যিনি হচ্ছেন ওডিসি নৃত্যের সাথে যুক্ত। ইনি কে? ইনি হচ্ছেন ওড়িশার যে ওডিসি নৃত্যের যিনি গুরুদেব, তার নাম হচ্ছে কেলুচরণ মহাপাত্র। নিশ্চয়ই তোমরা নাম শুনেছো। এই নামটা থাকলে তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে দাগ দিয়ে দিতে, ঠিক আছে? কিন্তু এই নামটা ছিল না অপশানে। তো কেলুচরণ মহাপাত্রের ইনি হচ্ছেন পুত্রবধূ। পুত্রবধূ, ক্লিয়ার? তিনি হচ্ছেন পুত্রবধূ, কেলুচরণ মহাপাত্রের পুত্রবধূ। ইনিও কিন্তু ওডিসি নাচের সঙ্গে একজন দিগ্গজ শিল্পী ওডিসি নাচের। ক্লিয়ার? এবার বাকি অপশানগুলো দেখি। শোভনা নারায়ণ আর বীরজু মহারাজ এনারা কত্থক নাচের সঙ্গে যুক্ত, কত্থক নাচের সঙ্গে যুক্ত। আর রুক্মিণী দেবী তোমরা নাম জানো, এনার অলরেডি তোমরা জানো ভারতনাট্যম। ভারতনাট্যম, ক্লিয়ার? ভারতনাট্যম নাচের সঙ্গে যুক্ত। তাহলে কোন ব্যক্তি কোন নাচের সঙ্গে যুক্ত আমি ডিটেলস বলে দিলাম। এনার সঙ্গে কেলুচরণ মহাপাত্র যিনি ওডিসি নাচের গুরুদেব, তার সম্পর্কও আমি বলে দিলাম। ক্লিয়ার? চলো আজকের 5 নম্বর কোশ্চেন কি বলছে। 5 নম্বর কোশ্চেন বলছে 2023-24 মানব উন্নয়ন রিপোর্টে কোন দেশ এইচডিআই শীর্ষে রয়েছে, মানে এইচডিআই যে ইন্ডেক্স, তো সেখানে শীর্ষে রয়েছে। একটু পুরানো কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছি। কেন না, রেলের দেখো বিভিন্ন শিফটে পরীক্ষা হয়। তুমি আশা করো না যে 26 সালে পরীক্ষা হয় মানে 26 সালের কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে, তোমাকে 25, 24, 23, 24 যেতেই পারে। তো সেই জন্য একটু পুরানো কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছি, একটু দেখে নাও, পড়ে নাও। দেখো 23-24 সালে এইচডিআই যে রিপোর্ট, সেই এইচডিআই রিপোর্টে বলা হচ্ছে শীর্ষে কোন দেশ ছিল। কোন দেশ শীর্ষে? 4টে অপশান আশা করি পড়ে নিয়েছো। প্রথমত তোমরা পজ করে তোমরা নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে, তারপরে আমি উত্তরটা তোমরা দেখে নেবে। তো উত্তর যেটা হবে 23-24 সালে এইচডিআই রিপোর্টের টপ পজিশনে ছিল সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড হচ্ছে টপ পজিশনে ছিল। এবার স্যার এই যে এইচডিআই যে রিপোর্ট, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, একটা দেশের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কী কী জিনিসের উপর নির্ভর করে, কোন সংস্থা এটাকে পাবলিশ করে, অ্যাজ এ স্ট্যাটিক জিকে হিসাবে তোমাকে মনে রাখতে হবে। দেখো এইচডিআই রিপোর্টটা যারা পাবলিশ করে, যে সংস্থা পাবলিশ করে, সেইটা হচ্ছে ইউএনডিপি। এই সংস্থাটার তো নাম শুনেছো নাকি? ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, নাম শুনেছো? এরা পাবলিশ করে সংস্থাটা। ক্লিয়ার? এবার দেখো এইচডিআই যে রিপোর্ট, এটা 3টে জিনিসের উপর নির্ভর করে। আমি উত্তরটা এখানে বলে দিয়েছি, ডিসকাসও করছি। দেখো 3টে জিনিসের উপর এইচডিআই রিপোর্ট নির্ভর করে। একটা কিসের ওপর যদি নির্ভর করে? একটা হচ্ছে এডুকেশনের উপর নির্ভর করবে অবভিয়াসলি, ওকে। আচ্ছা, আর একটা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি, বাংলাটা আমি বলে দিচ্ছি। আর এডুকেশন, লাইফ এক্সপেক্টেন্সি, এই দুটো জিনিসের উপর নির্ভর করে। আর একটা হচ্ছে পার ক্যাপিটা ইনকাম। পার ক্যাপিটা ইনকাম, ক্লিয়ার? ভালো করে বুঝবে একটু, হ্যাঁ। পার ক্যাপিটা ইনকাম। তো তোমার শিক্ষা দীক্ষা, তোমার গড় আয়ু আর তোমার পার ক্যাপিটা ইনকাম একটা দেশের মানুষের, এই 3টে জিনিসের উপর নির্ভর করে দেশ কোথায় পৌঁছাবে, কত উন্নত স্তরে পৌঁছাবে, মানুষজন মানব উন্নয়ন সূচক কত দূর যাবে, তার উপর নির্ভর করে। দেখো প্রত্যেকটা জিনিস একটা ফ্যাক্টর করছে, এডুকেশান, লাইফ এক্সপেক্টেন্সি এবং পার ক্যাপিটা ইনকাম, 3টে জিনিসের উপর নির্ভর করছে। সেই রিপোর্টটা পাবলিশ করছে কে? ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ক্লিয়ার? তো তাদের অনুসারে সুইজারল্যান্ড এখন আপাতত টপ পজিশনে রয়েছে। আর ইন্ডিয়া স্যার ওই সময় কোন সময় ছিল? ওই সময় ইন্ডিয়ার পজিশন নিশ্চয়ই জানার ইচ্ছা হবে। তো ইন্ডিয়ার পজিশন ছিল ওই সময় 134, মানে কত লোয়ার, কত নিচুতে আমরা ভাবো, মানে কতটা পজিশনে আমাদের নিচে আছে 134, সেখানে সুইজারল্যান্ড নাম্বার 1-এ। তাহলে এই 3টে প্যারামিটারের উপর নির্ভর করে। ক্লিয়ার? আর একটা প্রশ্ন এখানে স্ট্যাটিক জিকেতে আসতে পারে, এইচডিআই রিপোর্ট কবে থেকে পাবলিশড হচ্ছে আসতে পারে।
মনে রাখবে 1990 সাল থেকে যে দুজন ব্যক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, পাকিস্তানের একজন ইকোনমিস্ট মেহবুবুল হক আর অমর্ত্য সেন, ভারতের অমর্ত্য সেন আর পাকিস্তানের ইকোনমিস্ট মেহবুব উল হক, তিনিও এক পাকিস্তানি ইকোনমিস্ট। তেনাদের দুজনের সৌজন্যেই হচ্ছে HDI রিপোর্টটা পাবলিশ হতে শুরু করেছে 1990 সাল থেকে। ক্লিয়ার? অনেকগুলো ইনফরমেশন বললাম। আচ্ছা, নরওয়ে ছিল সেই সময় সেকেন্ড পজিশনে। বাকি এই যে দেশগুলো এরাও কিন্তু ধরে নাও টপ 10-এর মধ্যে না থাকলেও টপ 20-র মধ্যে তো এরা থাকে, টপ 10-এর মধ্যেই থাকে জেনারেলি বাকি দেশগুলো। ক্লিয়ার? চলো, উত্তর হচ্ছে ডি। যাবো আমরা পরের 6 নম্বর কোয়েশ্চেনে। দেখো 6 নম্বর কোয়েশ্চেনটা 2024 সালের কারেন্ট অ্যাফেয়ার্সের একটা কোয়েশ্চেন। বলছে সংবিধান তফসিলি উপজাতির আদেশ মানে অর্ডার বিল 2024 এর লক্ষ্য ছিল কোন রাজ্যের তফসিলি উপজাতি তালিকায় পরিবর্তন আনা। মানে রাজ্যের যে তফসিলি উপজাতি, সেই তফসিলি উপজাতির একটা পরিবর্তন আনা, সেটা 2024 সালে, তার জন্য কোন রাজ্য সরকার স্টেপ নিয়েছিল। তো এখানে যারা কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করো, দীর্ঘদিন ধরে ফলো করো, তারাই উত্তর দিতে পারবে। তোমরা তবু চেষ্টা করবে। উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। 2024 সালে অন্ধ্রপ্রদেশ সরকার বেশ কিছু কমিউনিটি মানে আমরা বলে দিই কোন কমিউনিটি, সেটা হচ্ছে পিভিটিজি মানে জানো, পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ, মানে এক ধরনের পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ তাদের হচ্ছে এই তফসিলি উপজাতি বা এই লিস্টে ঢোকানোর জন্য কিছু কমিউনিটিকে তাদের হচ্ছে লিস্টে এসটি লিস্টে ঢোকানোর প্রয়াস করেছে। কারা? অন্ধ্রপ্রদেশ। মেনলি 3টে গোষ্ঠী আছে, তাদের কি অন্ধ্রপ্রদেশ 2024 সালে এটা পরিবর্তন করার জন্য তারা এই বিলটা এনেছিল। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন। ক্লিয়ার? তাহলে উত্তর এখানে। আচ্ছা, তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হচ্ছে 2014 সালে। 2014 সালে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি। ক্লিয়ার? আগে অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা ভেঙেছে 2014 সালে। তাহলে উত্তর এখানে কি হবে? উত্তর অপশান এ। আশা করি বোঝা গেল। চলো এর পরের কোশ্চেন 7 নম্বর কোশ্চেনে আসি। 7 নম্বর কোশ্চেনটা স্ট্যাটিকের একটা কোশ্চেন ধরে নিতে পারো। পৃথিবীর সবথেকে আর্দ্র স্থান বা আর্দ্রতম স্থান যেটা মৌসিনরাম কোন রাজ্যে অবস্থিত? খুবই সোজা কোশ্চেন। এই ধরনের 2-1টা সোজা কোশ্চেন তোমাদের থাকে পরীক্ষায়। এটা ভূগোলের কোশ্চেন। 4টে অপশান আশা করি পারবে যে মৌসিনরাম কোথায় অবস্থিত, যেখানে সবথেকে আর্দ্রতম স্থান যেটা হবে, তাহলে হচ্ছে কোথায় উত্তর হবে এখানে? অপশান বি। অপশান বি এখানে উত্তর হবে মেঘালয়। যেখানে মেঘালয়তে এই মৌসিনরামে বৃষ্টিপাতের পরিমাণটা বার্ষিক হচ্ছে 11,782 তোমার মিলিমিটার বার্ষিক। ঠিক আছে? মানে বছরে 11,782 মিলিমিটার বৃষ্টিপাত হয়। সব থেকে আর্দ্রতম স্থান। আর সেকেন্ড পজিশনে যদি বলে তাহলে সেটা হয়ে গেছে এখন চেরাপুঞ্জি। চেরাপুঞ্জি হচ্ছে সেকেন্ড পজিশনে, আর্দ্রতম স্থানের দিক থেকে চেরাপুঞ্জি সেকেন্ড, আর ফার্স্ট পজিশনে হচ্ছে এখন মৌসিনরাম মেঘালয়। ক্লিয়ার? আচ্ছা, মণিপুর, মিজোরাম। আচ্ছা, মিজোরামের সম্পর্কে একটা জিনিস বলে দিই। মিজোরামে তুমি আগের কোনো একটা ভিডিওতেও বলেছিলাম যে এখানে শতাংশের হিসাবে সবথেকে বেশি কি আছে? বনভূমি। মানে বনভূমি যদি শতাংশের হিসাব বলি, সবথেকে বেশি পরিমাণ বনভূমি আছে কোথায়? মিজোরামে। আচ্ছা, কেরালা সম্পর্কে অনেক বলেছিলাম, মশলার বাগান বলা হয়, গডস অন কান্ট্রি বলা হয়, পর্যটনের একেবারে মানে একটা হাব বলতে পারো পর্যটন, প্রচুর মানুষ বেড়াতে যান ওখানে। তাছাড়া নারকেলের দেশও বলা হয় কেরালাকে। আচ্ছা, মণিপুরে দেখো, মণিপুরে খুব ফেমাস জিনিস আছে, সেটা হচ্ছে লোকতাক হ্রদ আছে। তারপর কেইবুল লেমজা ন্যাশনাল পার্ক রয়েছে মণিপুরে। ক্লিয়ার? তো বাকি অপশানগুলো আমি বলে দিলাম, সেখানে কী কী স্পেশালিটি কী কী আছে। ক্লিয়ার? চলো নেক্সট আমরা 8 নম্বর কোশ্চেনে আসবো। দেখো 8 নম্বর কোশ্চেনটা ইকোনমিক্সের একটা কোশ্চেন রেখেছি, খুব মানে ভালো করে পড়ো। ইকোনমিক্সের কোশ্চেনটা খুব ভালো করে পড়ো, তোমাদের জন্য আমি সরে যাচ্ছি একটু। দেখো ইকোনমিক্সের কোশ্চেনটা ভালো করে পড়ে নাও। যেখানে বলছে যে ইকোনমিক গ্রোথ আর ইকোনমিক ডেভেলপমেন্ট এই দুটোর মধ্যে মূল পার্থক্য কী, ভালো করে অপশানগুলো দেখে নাও একবার। এবার অপশানগুলো যদি দেখে নাও তাহলে কি হবে বলো তো? তাহলে তোমার কোনটা মনে হচ্ছে কোনটা হতে পারে? দেখো ইকোনমিক গ্রোথ আর ডেভেলপমেন্ট এই অপশানগুলো তুমি যখন পড়ে নেওয়ার পর তোমার উত্তর একটাই হবে, সেটা হচ্ছে অপশান ডি। কোনটা দেখে বুঝবে বলো তো? এই দেখো, উৎপাদনের বৃদ্ধিকে বোঝায়। দেখো গ্রোথ, আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট মানে সামাজিক অগ্রগতিকে বোঝায়। তাহলে কোনো জিনিসের ডেভেলপমেন্ট হচ্ছে মানে কি, মানে বাকি আদার্সের অগ্রগতি হচ্ছে, তবে তো সামাজিক ডেভেলপমেন্ট হবে। আর গ্রোথ বিষয়টা কি, কোনো জিনিসের প্রোডাকশান বাড়ছে। ক্লিয়ার? এটা দেখো এই অপশানটা দেখলেই তুমি বুঝতে পারবে যদি পড়ে থাকো অপশানগুলো, যে উৎপাদনের বৃদ্ধিকে বোঝায় মানে যেটা গ্রোথ বোঝাচ্ছে, আর সামাজিক ডেভেলপমেন্ট যেটা বলছে সামাজিক অগ্রগতিকে বোঝাচ্ছে। তো এই অপশানটা দেখেই বাকি অপশানগুলো তো এমনি হবে না, বাকি অপশানগুলো এমনি তুমি কাট করতে পারবে। ক্লিয়ার? আশা করি বোঝাতে পারলাম। তাহলে উত্তর হবে কি এখানে? ডি। চলো এর পরের কোশ্চেন 9 নম্বর কোশ্চেন বলছে ভারতের নিচের কোন নদী অঞ্চলে পাট শিল্প স্থাপনের জন্য আদর্শ পরিবেশ রয়েছে? তার মানে পরিষ্কার কথা হচ্ছে পাট শিল্প স্থাপনের জন্য কোন নদী এখানে উপযুক্ত? 4টে অপশান বা তার আশপাশ উপযুক্ত। 4টে অপশান দেখো। তো তোমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রী বেশিরভাগই ভিডিওটা দেখছো, তো দেখো পাট শিল্পের জন্য তোমরা একটা জায়গার নাম শুনেছো, সেটা হচ্ছে হুগলির রিষড়া। শুনেছো নিশ্চয়ই, হুগলির রিষড়া।
ঠিক আছে। তো প্রথম যে পাটকল 1855 সালে যে সেটাই গড়ে উঠেছিল হুগলি এই ডিস্ট্রিক্টে। তাহলে অপশানে তোমার হুগলি রয়েছে, তো অন্য কিছু তোমার ভাবার কিছু কারণ নেই, তাহলে হুগলি। কারণ হুগলি নদীর তুমি যদি দুপাশে দেখো, এইদিকে তোমার নৈহাটি, এদিকে তোমার উলবেড়িয়া থেকে শুরু করে বাকি যা আছে হুগলি নদীর আশপাশে যা জায়গা আছে, তো সেখানে কিন্তু পাট শিল্পের আদর্শ পরিবেশ। কেন না, উপযুক্ত কাঁচামালের সহজলভ্যতা, শ্রমিকের সহজলভ্যতা, এইগুলো পাওয়ার জন্য এই শিল্পটা এখানে গড়ে উঠেছে। আর তাছাড়াও গোটা বিশ্বে পাট উৎপাদনে, পাটের প্রোডাকশানে ইন্ডিয়া কিন্তু এখনও নাম্বার টপ, মানে নাম্বার 1-এ আছে। ক্লিয়ার? তাহলে উত্তর হচ্ছে ডি অপশানে। যারা করেছে তারা ঠিক করবে। আচ্ছা, বিয়াস নদীকে তোমরা কোথায় পাবে? পাঞ্জাবে পাবে বিয়াস নদীকে, আর একটা হিমাচলে পাবে। ক্লিয়ার? নর্মদাকে পাবে মধ্যপ্রদেশে পাবে। ক্লিয়ার? চম্বলকে মধ্যপ্রদেশেও পাবে, প্লাস রাজস্থানেও পাবে। ক্লিয়ার? নর্মদা নদীর ওপর আছে ধোঁয়াধার জলপ্রপাত, খুব সোজা, ধোঁয়াধার জলপ্রপাত নর্মদা নদীর ওপর আছে। ভূগোলের কোশ্চেন এটা। চলো এরপরে কোশ্চেনে আমরা 10-এর কোশ্চেনে চলে আসি। একটা তোমার পলিটিক্যাল সায়েন্সের কোশ্চেন রেখেছি। ভারতের রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত যদি বিরোধ হয়, তার নিষ্পত্তি কোন সংস্থা করে? কোন সংস্থা ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে যদি কোনো সমস্যা হয় তার নিষ্পত্তি করে? 4টে অপশান। তো জেনারেলি দেখবে, এই তো পশ্চিমবঙ্গে ভোট আসছে, জেনারেলি ভোটের সময় কোনো রকম ঝামেলা হলে আমরা নির্বাচন কমিশনারের কাছে কি করি? রিপোর্ট করি। ক্লিয়ার? কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে যদি কোনো ঝামেলা হয়, তাহলে সেক্ষেত্রে কার কাছে রিপোর্ট করব, কোন সংস্থা সেটা দায়বদ্ধ সেই বিষয়টা নিয়ে? উত্তর কিন্তু নির্বাচন কমিশন হবে না, উত্তর হচ্ছে বি হবে, সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপতি নির্বাচন, উপরাষ্ট্রপতির নির্বাচনে কোনো রকম ঝামেলা হলে, কোনো রকম সমস্যা হলে সেটার সমাধান করবে কে? সুপ্রিম কোর্ট। দেশের সুপ্রিম কোর্ট সমাধান করবে, নির্বাচন কমিশন নয়। ক্লিয়ার? আর লোকসভা রাজ্যসভা তো হবে না, ওটা তো পার্লামেন্টারি সিস্টেম। নির্বাচন কমিশন তো বললাম বিধানসভা ভোট, লোকসভা ভোটের ক্ষেত্রে সমাধান সূত্র বার করে, আর এখানে উত্তর হবে সুপ্রিম কোর্ট। ক্লিয়ার? আচ্ছা, তোমরা এখানে প্রশ্ন দেবে যে মানে তোমরা কমেন্ট সেকশনে উত্তর দেবে যে বর্তমানে নির্বাচন কমিশনের টোটাল মেম্বার সংখ্যা কত আছে। মানে যেদিন আমি ভিডিও রেকর্ড করছি 2026-এ, তোমার এই 2026-এ এখন আপাতত, তো তখন নির্বাচন কমিশনারের টোটাল সংখ্যা কত, টোটাল কতজন নির্বাচন কমিশনার রয়েছে, সেটা কমেন্ট সেকশনে তোমরা উত্তর দিও। চলো আজকে 11 নম্বর কোশ্চেন আসি। 11 নম্বর কোশ্চেন বলছে 2025 সালের মে মাসে ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন এনএফডিসির নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? দেখো একবারে পিওর কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন বলে দিচ্ছি, 2025-এর মে মাসের ঘটনা বলে দিচ্ছি। তো এই সংস্থায় এরকম অ্যাপয়েন্টমেন্ট সেকশন তোমাদের পরীক্ষা প্রচুর আসে, যে এই সংস্থায় কাকে নিয়োগ করা হয়েছে, এই সংস্থা কে নিয়োগ হয়েছে, এইসব বলে। তো এখানে দেখো 4টে অপশান পড়ে নাও, কে হবে। যদি কারেন্ট অ্যাফেয়ার্স না পড়ে থাকো পারবে না। উত্তর কী হবে? অপশান বি। অপশান বি হবে উত্তর। সেটা হচ্ছে ওনাকে নিয়োগ করা হয়েছে এনএফডিসির ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে। কেন নিয়োগ করা হয়েছে? দেখো, ফিল্ম দুনিয়ার তার যে পরিকাঠামো, তার যে প্রচার প্রসার, প্রযোজনা, পরিচালনা, এই সমস্ত বিষয়ে যাতে ডেভেলপমেন্ট হয়, তার জন্য ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিয়োগ করা হয়েছে এই সংস্থার পক্ষ থেকে। ক্লিয়ার? এখানে আর কিছু বলার নেই, উত্তর হবে অপশান বি। চলো নেক্সট আমরা কোশ্চেনে আসবো, 12 নম্বর কোশ্চেনে। 2025 সালের ইউএনডিপি মানব উন্নয়ন প্রতিবেদনে, যেখানে 2025 সালের এবার রিপোর্ট, আমি আগেরটা 23-24-এ বললাম, 2025 সালের কারেন্ট মোটামুটি ডেটা ধরে নিতে পারো। তো সেইখানে ভারতের পজিশন কোথায়? ভারতের আমি আগের ডেটাটাই কি বললাম বলো তো, যেখানে ভারতের পজিশন ছিল 134-এ, কিন্তু 2025 সালে ভারতের পজিশন একটু আপগ্রেডেড হয়েছে। সেখানে উত্তর কী হবে? অপশান সি, অর্থাৎ ভারতের পজিশন 130-এ এসে গেছে 2025-এ। এবার এইচডিআই সম্পর্কে যা কিছু আমি স্ট্যাটিক ফ্যাক্ট দিয়েছি, আগের স্লাইডে বলে দিয়েছি, আগে দেখবে কোনো একটা কোশ্চেনে আমি বলে দিয়েছি, তো সেটা থেকে ভালো করে পড়ে নাও যা কিছু রিপোর্ট। বাকি এখানে ভারতের পজিশন কোথায় হয়েছে? ভারতের পজিশন 130। আর বলেও দিই, এখানে ফার্স্ট পজিশন 2025-এ ছিল আইসল্যান্ডের। ঠিক আছে? আইসল্যান্ডের ফার্স্ট পজিশন ছিল। সুইজারল্যান্ড সম্ভবত 3-এ ছিল 2025-এ। তো মোটামুটি তুমি ধরে নাও এই ধরনের যে দেশগুলো, সুইডেন, সুইজারল্যান্ড, আইসল্যান্ড, এরা মোটামুটি টপ 5-এর মধ্যেই থাকে। ক্লিয়ার? চলো, তো এইটা হয়ে গেল আইসল্যান্ড নাম্বার 1। 13 নম্বর কোশ্চেনে আসবো আজকে। 13 নম্বর কোশ্চেনটা বলছে 2025 সালের মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া, এখানে হতে যাওয়া মানে এখন অ্যাকচুয়ালি হয়ে গেছে, এখানে মানে হয়ে গেছে আর কি, যেটা বলছে। তো এখানে 2025 সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা কোথায় আয়োজন করা হয়েছিল? ক্লিয়ার? তো বলছে মে মাসে 2025 সালে যে মিস ওয়ার্ল্ড একটা প্রতিযোগিতা হয়েছিল, সেটা কোথায় আয়োজন করা হয়েছিল? 4টে অপশান তোমরা পড়ো, কোনটা হবে উত্তর। ক্লিয়ার? দেখো উত্তর যেটা এখানে হবে, যারা যারা করতে পেরেছো একটু মিলিয়ে নেবে, উত্তর হবে হায়দ্রাবাদ, তেলেঙ্গানা হায়দ্রাবাদে 2025 সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা হয়েছিল। তো মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা এরকম নয় যে একদিন হঠাৎ করতে আয়োজন করা হয়ে গেলে মিস ওয়ার্ল্ড হয়ে গেল, এরকম হয় না। তার জন্য একটা লম্বা প্রসেস চলে 1 বছর ধরে। ওকে, তো ভারতের তরফ থেকে প্রথম যে মিস ওয়ার্ল্ড হয়েছিল 1969-এ, তোমরা নাম জানো যে রীতা ফারিয়া। ঠিক আছে? রীতা ফারিয়া 1969-এ প্রথম। এবছর আয়োজন করা হয়েছে হায়দ্রাবাদ, তেলেঙ্গানার হায়দ্রাবাদে ক্যাপিটালে, সেখানে আয়োজন করা হয়েছে। আর একটা ইনফরমেশান বলে দিই তোমাদের জন্য, খুব ভালো জিনিস, সেটা হচ্ছে
ভারত আর ভেনেজুয়েলা এই দুটো দেশের কাছে সবথেকে বেশি মিস ওয়ার্ল্ডের টাইটেল আছে। কটা স্যার? ছটা। ছটি, এখনও পর্যন্ত ছটা টাইটেল রয়েছে, মিস ওয়ার্ল্ডের টাইটেল রয়েছে। ভারত ভেনেজুয়েলা যৌথভাবে ছটা টাইটেল রয়েছে সবথেকে বেশি মিস ওয়ার্ল্ডের। ক্লিয়ার? তা প্রথম বললাম কে? রীতা ফারিয়া বললাম, সেটা হচ্ছে 1969-এ। আর এটা হয়েছে কোথায়? হায়দ্রাবাদ, তেলেঙ্গানা। আচ্ছা, হায়দ্রাবাদ যে শহরটা, হায়দ্রাবাদকে যমজ শহর বলে। মুসি যে একটা নদী আছে, মুসি, সেই মুসি নদীর একদিকে হায়দ্রাবাদ, একদিকে হচ্ছে সেকেন্দ্রাবাদ। হায়দ্রাবাদ একদিকে, সেকেন্দ্রাবাদ, এই জন্য দুটো শহরকে কি বলে? যমজ শহর। মানে নদীর এপার ওপার বলে দুটোকে যমজ শহর বলা হয়। আর ইনফ্রাস্ট্রাকচারের দিকটাও মোটামুটি সেম, তো সেক্ষেত্রে যমজ শহর বলা হয় তেলেঙ্গানা। আর তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি আমি বলেছিলাম 2014 সালে, অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা। আচ্ছা, নয়াদিল্লি যদি আসে, নয়াদিল্লি ভারতের কবে ক্যাপিটাল হয়েছে? 1931-এ। দিল্লি নয়, নয়াদিল্লি ভারতের ক্যাপিটাল হচ্ছে 1931-এ। মুম্বাই তো জানো ফিল্ম সিটি, ফাইন্যান্সিয়াল সিটি, ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল সিটি। আর বেঙ্গালুরু হচ্ছে সিলিকন ভ্যালি বলা হয়। চলো বাকি 14 নম্বর কোশ্চেনটা একটু দেখে নিই। 14 নম্বর কোশ্চেন বলছে, IMF ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক এপ্রিল 2025-এর সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্ব জিডিপির নিরিখে ভারতের স্থান কত? মানে পরিষ্কার বলতে চাইছে যে টাইমটা দেওয়া হয়েছে সেই টাইমের মধ্যে ভারত জিডিপিতে কততম স্থানে রয়েছে। ঠিক আছে, এটা তোমাদের জানতে চাইছে। ঠিক আছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টে। তো দেখো তোমরা এই খবরটা খুব পেয়েছিলে, খুব মানে এটা খুব সার্কুলেট হয়েছিল খবরটা। তো ভারত এই হিসাবে নাম্বার 4 নম্বরে উঠে এসেছে, জিডিপির দিক থেকে নাম্বার 4-এ উঠে এসেছে। প্রথম পজিশনে অবভিয়াসলি আমেরিকা ছাড়া আর কে হবে? সেকেন্ড পজিশনে অবভিয়াসলি চায়না। আর থার্ড পজিশনে হচ্ছে জার্মানি। সেক্ষেত্রে ভারত জিডিপির দিক থেকে হচ্ছে 4 নম্বরে উঠে এসেছে। ভালো কথা, সব ঠিকঠাক আছে। আচ্ছা, এই যে IMF বলে যে সংস্থাটা, এর হেডকোয়ার্টারও পরীক্ষায় আসে কিন্তু অনেক সময়। এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসিতে হেডকোয়ার্টার হচ্ছে IMF সংস্থাটার। এবং 4 নম্বর পজিশানে ইন্ডিয়া। বাকি 1, 2, 3-এ কী পজিশান আমি প্রত্যেকটা জিনিস বলে দিয়েছি। চলো আজকের 15 নম্বর কোশ্চেনে আসি। 15 নম্বর কোশ্চেন হচ্ছে, 2025 সালে কোন দেশে সক্রিয় সামরিক কর্মী অর্থাৎ অ্যাক্টিভ মিলিটারি পার্সোনেলের সংখ্যা সবথেকে বেশি? 25 সালের রিপোর্ট কি বলছে, কোথায় সবথেকে অ্যাক্টিভ মিলিটারি পার্সোনেল আছে? 4টে অপশান তোমরা পড়ে নাও, কী কী অপশানে হতে পারে, তোমাদের কি মনে হচ্ছে? তো যারা উত্তর কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র করছো তারা একদমই ভুল করছো, এটা হবে না। তাহলে কি হবে স্যার? উত্তর যেটা হবে সেটা হচ্ছে চীন। অনেকেই হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র বলে ফেলবে, কিন্তু উত্তর হচ্ছে চীন। চীনে সবথেকে বেশি অ্যাক্টিভ মিলিটারি পার্সোনেল আছে অ্যাকর্ডিং টু 2025 সালের রিপোর্ট অনুযায়ী। চীনে স্যার কত আছে? চীনে আছে 20 লাখ। 20 লাখ হচ্ছে অ্যাক্টিভ মিলিটারি পার্সোনেল। স্যার ভারতে কত? ভারতে 14.5 লাখ। প্রত্যেকটা আমি বলে দিচ্ছি, ভারতে আছে 14.5 লাখ, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে আছে 13.2 লাখ, আর সেখানে রাশিয়ায় আছে 11 থেকে 13 লাখ। মানে অ্যাক্টিভ মিলিটারি পার্সোনেলের দিক থেকে কোন দেশ কোন পজিশনে দাঁড়িয়ে আছে? সবার প্রথমে কিন্তু চীন, অর্থাৎ উত্তর হবে এখানে বি। ক্লিয়ার? কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন মনে রাখবে। নেক্সট চলো 16 নম্বর কোশ্চেনে আসি। 16 নম্বর কোশ্চেন হচ্ছে, 2025 সালে আর্ট বা শিল্পের ক্ষেত্রে অবদানের জন্য কোন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়? তোমরা জানো যে পদ্ম পুরস্কার দেওয়া হয়, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রী দেওয়া হয় পুরস্কারগুলো। তো 2025 সালে আর্টের জন্য কাকে দেওয়া হয়েছে? 4টে অপশান ভুলে নাও, পড়ে নাও ভালো করে। তো এর মধ্যে উত্তর যারা করবে অপশান সি, অপশান সি যাদের উত্তর হবে তারা একদম ঠিক করবে শেখর কাপুর। স্যার কে ইনি? না, ইনি একজন আন্তর্জাতিক মানে চিত্র পরিচালক। ঠিক আছে, পরিচালক, ওকে। তো চিত্র পরিচালক, আন্তর্জাতিক সিনেমা। তাছাড়া ইন্ডিয়ান সিনেমা যদি বলো, এনার সিনেমাও আছে, তো তোমরা দেখেছো নাকি জানি না, সেটা হচ্ছে মিস্টার ইন্ডিয়া। এই সিনেমার পরিচালনা করেছেন। তারপরে হচ্ছে ব্যান্ডিট কুইন, ফুলন্দবীর ওপর, ব্যান্ডিট কুইন, এটাও পরিচালনা করেছেন। ইন্ডিয়ান সিনেমার মধ্যে বলছি, বাকি আন্তর্জাতিক লেভেলেও তিনি সিনেমা টিনেমা করেছেন। তো এই ক্ষেত্রে তাকে দেওয়া হয়েছে তোমার পদ্মভূষণ পুরস্কার। আচ্ছা, পঙ্কজ উধাস, ইনি হচ্ছেন একজন গজল গায়ক। গজল আমরা বলি না, গজল গায়ক, তো ইনিও গজল গায়ক ইনি। আচ্ছা, এল সুব্রমণিয়াম, ইনি হচ্ছেন ভায়োলিন বাজায়, তার সাথেও ইনি হচ্ছে পদ্মবিভূষণ পেয়েছেন এবারে। পদ্মবিভূষণ, পদ্মবিভূষণ মানে ভারতরত্ন ঠিক পরের যে পুরস্কার আমরা সম্মানের দিক থেকে, পদ্মবিভূষণ এল সুব্রমণিয়াম বললাম, ইনি হচ্ছেন ভায়োলিন বাদক, ভায়োলিন বাজান। ক্লিয়ার? তার প্রত্যেকটা অপশান আমি বলে দিলাম, যার সঙ্গে যা সম্পর্কযুক্ত সবকটা বলে দিলাম। উত্তর হবে অপশান সি।
চলো আজকের 17 নম্বর কোশ্চেন কি বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের কোন জেলায় ভান্তারা পশু উদ্ধার এবং সংরক্ষণ কেন্দ্রটি উদ্বোধন করেছেন। আচ্ছা, ভান্তারা এই নামটা তো তোমরা শুনে থাকবে, যারা একটু একটু পেপার পড়ো, প্রচুর বিজ্ঞাপন দেয় ফার্স্ট পেজে, প্রচুর বিজ্ঞাপন দেয়, কারণ এই সংস্থাটা বা এই নামটার সঙ্গে যে বড় বড় ব্যক্তিত্বদের নাম জড়িয়ে আছে, যে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের নাম জড়িত আছে, সেটা জানা উচিত। তো সেখানে পশু উদ্ধার আর সংরক্ষণ যে কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তো সেটা কোথায়, জায়গাটা কোথায়? ক্লিয়ার? উত্তর যেটা হবে অপশান বি হবে গুজরাটের জামনগর, যেখানে প্রায় 3,000 একর জায়গা নিয়ে পশুদের জন্য চিকিৎসালয়, সংরক্ষণ কেন্দ্র, যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, যে অনন্ত আম্বানির নাম শুনেছো বা দেখেও থাকবে, তো সেই আম্বানি ফ্যামিলি বা আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর তরফ থেকে অনন্ত আম্বানি বিশেষ করে উদ্যোগে তো এই পশু সংরক্ষণ কেন্দ্র, পশুদের জন্য হাসপাতালটা বিশাল ব্যবস্থা করা হয়েছে। ক্লিয়ার? তো সেটাই উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোথায়? জামনগর, গুজরাটের জামনগর। ক্লিয়ার? বাকি জুনাগড়, কচ্ছ, গির সোমনাথ ওসব কোথাও কিছু হবে না। চলো আজকে 18 নম্বর কোশ্চেনে আসি। 2025 সালের নভেম্বরের আমি কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছি, 2025-এর নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছি। দেখো সেখানে বলা হচ্ছে ডিজিটাল উপজাতি স্বাধীনতা সংগ্রামী জাদুঘর যেটা কোথায় উদ্বোধন করা হয়েছে 2025 সালে। এই ধরনের কোশ্চেন তোমাদের প্রচুর আসে, কোথায় উদ্বোধন হয়েছে, কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, স্পোর্টসে কী অ্যাচিভমেন্ট এসেছে, এরকম প্রচুর কোশ্চেন আছে। দেখো 4টে অপশান পড়ে নাও, এটা কোথায় উদ্বোধন হচ্ছে। ট্রাইবালদের উদ্দেশ্যে এই প্রশ্নটা, বা ট্রাইবালদের তোমার মিউজিয়ামের উদ্দেশ্যে এটা উদ্বোধন করা হয়েছে। তো উত্তরটা হবে কি অপশান বি, নয়া রায়পুর, ছত্তিশগড়ে। তোমরা জানো যে ট্রাইবাল সম্প্রদায়, বিশেষ করে উপজাতি সম্প্রদায়ের কাছে ভগবান রূপে বিরসা মুন্ডা পূজিত হন, জানো নিশ্চয়ই, যে বিরসা মুন্ডা হচ্ছে ট্রাইবাল সম্প্রদায়, বিরসা মুন্ডা ট্রাইবাল সম্প্রদায়ের কাছে অ্যাজ এ গড। তো তারই দেখো বিভিন্ন ভারতের প্রথম ডিজিটাল উপজাতি স্বাধীনতা সংগ্রামী জাদুঘর বা ডিজিটাল মিউজিয়াম, সেটা যে করা হয়েছে, উদ্বোধনটা কোথায় করা হয়েছে, সেখানে হচ্ছে নয়া রায়পুর, ছত্তিশগড়ে করা হয়েছে। ক্লিয়ার? বাকি উড়িষ্যা, শিলং বা রাঁচি কোনোটাও কিছু হবে না। চলো আজকের 19 নম্বর কোশ্চেনে চলে আসি। 19 নম্বর কোশ্চেন হচ্ছে 2025 সালে মনোহর পারিকার যুব বিজ্ঞানী পুরস্কার, তো এটা কাকে এবং কোন ক্ষেত্রে প্রদান করা হয়েছে। দেখো এই ধরনের কোশ্চেনও তো আসবেই, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর কতটা গুরুত্ব বেশি, গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা ঘাঁটলেই বুঝতে পারবে বিষয়টা। দেখো চারজন বিজ্ঞানীর এখানে নাম দেওয়া হয়েছে, কোন বিজ্ঞানীকে মনোহর পারিকার এই যে পুরস্কারটা দেওয়া হয়েছে। প্রথম কথা, উত্তরটা বলার আগে বলি যে এই যে মনোহর পারিকার এই যে নামটা, এই নামটা কী জন্য তোমাদের মনে রাখতে হবে একটু। ইনি ছিলেন গোয়ার সিএম ছিলেন, ঠিক আছে, গোয়া যে রাজ্য তার সিএম ছিলেন, তার পাশাপাশি উনি হচ্ছেন ডিফেন্স মিনিস্টারও ছিলেন, ঠিক আছে, ডিফেন্স মিনিস্টার ছিলেন, গোয়ার সিএম ছিলেন। তো তার সম্মানে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। তো অপশান এখানে কি হবে না, অপশান হচ্ছে অপশান সি, ডক্টর সাই গৌতম গোপাল কৃষ্ণন, যিনি রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য এনার্জি এর উপর কাজ করছেন, এবং তাকে এই যুবা সায়েন্টিস্ট অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। মনে রাখতে হবে, কিচ্ছু করার নেই এখানে তোমার। চলো আজকের 20 নম্বর কোশ্চেন, মানে এই সেশনের শেষ কোশ্চেন, আজকের ভিডিওর শেষ কোশ্চেন এটা, যে বিশ্বের প্রথম ক্যাশলেস বা নগদবিহীন দেশ হিসাবে স্বীকৃত হয়েছে কোন দেশটা। মানে দেশটা পুরোপুরি বলতে পারো, 98% বলতে পারো, 98% মানে তুমি ধরে নাও প্রায় পুরোপুরি, তো সেটা ক্যাশলেস, ফুল ক্যাশলেস হয়ে গেছে। কোনটা হবে অপশান? এখানে 4টে অপশান দেখো, ডেনমার্ক, চীন, সুইডেন নাকি দক্ষিণ কোরিয়া, কোনটা উত্তর হবে? তো এখানে উত্তর যেটা হবে আপাতত যে এটা রিপোর্ট অনুযায়ী উত্তর যেটা হবে সেটা হচ্ছে সুইডেন দেশটা ফুললি ক্যাশলেস হয়ে গেছে। মানে ফুললি মানে এখানে দেওয়া আছে আপাতত 98%-এর উপর, মানে সমস্ত লেনদেন যা হয় 98%-এর উপর সব হচ্ছে ক্যাশলেস লেনদেন হয়। ক্লিয়ার? বাকি অপশানগুলো স্যার হবে, হ্যাঁ হবে, সবাই ক্যাশলেসের দিকে এগোচ্ছে, ডেনমার্কও এগিয়েছে, চীনও এগিয়েছে, সাউথ কোরিয়াও এগিয়েছে, কিন্তু 98% বা তার উপর এখনও যায়নি, যেটা সুইডেন যেতে সমর্থ হয়েছে। তো অপশান কি হবে? অপশান হচ্ছে সি এখানে উত্তর হবে। ক্লিয়ার? তো আজকে তোমাদের এই সেশানে আমি 20টা প্রশ্ন রাখলাম, এবং 20টা প্রশ্নে তোমাদের আরআরবি গ্রুপ ডির আজকে ফার্স্ট ক্লাস, জিকে এবং সি এর ওপর ফার্স্ট ক্লাস। তো এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। তোমরা যদি এরকম ক্লাস আরও পেতে চাও, কারেন্ট অ্যাফেয়ার্সেরও যদি ক্লাস পেতে চাও, কারেন্ট অ্যাফেয়ার্স করাতে হবে বা কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের কিছু বক্তব্য থাকে, তোমরা সেটাও জানাবে, তাই সেই অনুসারে আমরা তোমাদের জন্য ভিডিও আনার অবশ্যই চেষ্টা করব। ক্লিয়ার? চলো অন্যদিন অন্য কোনো সেশনে আবার আমরা অন্যান্য স্যারেরাও অন্য ক্লাস নেবেন, তো অন্যদিন অন্য কোনো সেশনে আবার আমরা জিকে এবং সিএ নিয়ে আসছি। ধন্যবাদ।